গত রাতে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমি কিন্তু এসএমএসটা পেয়ে বিশ্বাস করিনি। আমি সাথে সাথে গুগলে গিয়েছি এবং আমার যে ঢাকায় যে সোর্স আছে এভার কেয়ার হসপিটালে, আমি তাদের সাথে যোগাযোগ করেছি। যদিও তখন বাংলাদেশে বলা যায় শেষ রাত। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে আমি আমার আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বার্তা জানাই। হেডলাইন দেখে এবং ব্যানার দেখে বুঝতে পারছেন যে আমি লিখেছি যে ওয়াকার না ইউনুস, কার ভয়ে আসছেন না আমাদের ভাইয়া তারেক। তো আমি আজকে দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে কিছু বলতে আসিনি। আমি আজকে বাস্তবতা বলতে এসেছি। আমি সুশীল দুচি না, আমি সুশীল না, আমি বড়ই হারামি জাতের পাবলিক। কারণ আমার মাথায় যেটা ঢুকে একবার সেটাই ঢুকে, এর বাইরে আমার কিছু ঢুকে না। আজকে যারা খালেদা জিয়া মারা যাচ্ছেন, হায় হায় কি হবে, দোয়া করেন, আপনারা আওয়ামী লীগ করলে কি হবে, আপনারা আলহামদুলিল্লাহ লেখেন না, ইন্নালিল্লাহ লেখেন, ওনার জন্য দোয়া করেন, এগুলা যারা বলেন তাদের আমি দুষি না। তা আমার প্রথম কথা যেটা, সেটা হচ্ছে যে গতকাল রাতে, মানে সারা দিন ধরেই তো গেছে না যে তারেক ভাইয়া কি লিখেছেন ওই যে ওনার স্ট্যাটাসে, বা ওনার মেয়ে জায়মা উনি কি লিখেছেন, এগুলো নিয়ে ব্যাপক আলোচনা। তো তারেক ভাইয়া নাকি দুঃখ করে লিখেছেন যে আমি আমার মায়ের মৃত্যু শয্যায় আছে, এই মুহূর্তে আমি আসতে পারতেছি না, কেন আসতে পারছি না সেটা আমি প্রাণ খুলে বলতে পারছি না, আমি অনেক কিছুই বলতে পারছি না, কি হয়েছে সেটাও আমি দেশবাসীকে জানাতে পারছি না, এগুলো। আবার জাইমা রহমান নাকি লিখেছেন যে ইউনুসকে আমরা বিশ্বাস করি না, জামাতকে আমরা বিশ্বাস করি না, এই সেই। কারণ অবস্থাটা এমন যে মানে ওনারা গেলে ওনাদের মনে হয় ঢাকা এয়ারপোর্টের ভিতরে ভাই দড়ি দিয়ে তুলে ফেলাইব, এরকম একটা অবস্থা। কথা হচ্ছে যে ভাই, 17 বছর আপনি লন্ডনে আছেন, ওয়েল অ্যান্ড গুড, আপনি ট্রিটমেন্টের জন্য আসছিলেন, সেনাবাহিনী পিড়াইছিল, ট্রিটমেন্টের জন্য আসছিলেন। এরপরে নাকি আপনাদের আন্দোলনের কারণে, কোনো কিছু না, আপনাদেরই আন্দোলনের খেলায় কে গেল গা, শেখ হাসিনা নাকি চলে গেছে। এরপরে আওয়ামী লীগ তছনছ, এবং আপনাদের নেতাকর্মীরা আওয়ামী লীগের এমন কোনো একটা বাড়িঘর রাখে নেই যেগুলো ভাঙে নাই, সবগুলোতে ভাঙছে, আমারটাও ভাঙছে, সবই ভাঙছে। এখন আপনারা বিভিন্নভাবে ভুয়া মামলা, এই যা ধরেন আমার নামে আপনারা মামলা দিয়ে রাখছেন। এখন আমার বাপের কয়েকদিন আগে হার্ট সার্জারি হলো, আমিও যাইতে পারলাম না, কারণ আমি ভয়ে যাইতে পারি না, কারণ আমি গেলে আমার ওখানে আপনারা মপ করবেন, এটা আমরা শিওর। আর মপ করবেন আপনারা, আমি কেন, সবাইরেই করতেছেন। আওয়ামী লীগ দেখলে, আওয়ামী লীগের স্বরেও কইলেই আপনারা বাকিটা আর বুঝেন না, যে অতে অজগর কইতেছে নাকি অতে আওয়ামী লীগ কইতেছে, সেইটাই বুঝতেছে না মপ কেন কইলি। তো আপনারা মব সাম্রাজ্য আপনারাই তৈরি করছেন, আপনাদের মবের রাজ্যে আপনারা কেন যাইতে পারতেছেন না তারেক ভাই? কে আপনাকে বাধা দিচ্ছে? সেনাবাহিনীকে আপনাকে গুলি করে দিবে বলছে? নাকি ডাক্তার ইউনূস সাহেব এখানে আইসা বইলা গেছেন যে ভাইয়া তুমি আর যাইও না, তোমার পয়সা লাগুক, করি লাগুক, যা লাগুক গ্রামীণ ব্যাংকের মাধ্যমে আমরা দিয়ে দিব, কিন্তু তুমি বাংলাদেশে ঢুকিও না, সেটা? নাকি জামাতে ইসলাম কইছে যে ভাইয়া আমরা তো 24 আগস্ট, জুলাই আগস্টে প্রচুর স্নাইপার দিয়ে আমরা গুলি করেছি ভাইয়া, আপনিও জানেন, তারা কিন্তু রেডি আছে আপনাকে গুলি করে ফালাই দিবে, এরকম কিছু ভাইয়া? তা নাহলে আপনি যাবেন না কেন ভাইয়া? এখন তো আপনাদের রাজত্ব না, ডিসি এসপি পুলিশ অমুক তমুক সব তো আপনারা নিয়োগ দিতেছেন ভাইয়া। শিলং সালাউদ্দিন তো আওয়ামী লীগ দেখলেই মাইরা ফেলাইতে কইতেছে, বিএনপির আপনাদের এই যে নয়ন ফয়ন সহ নেতাকর্মী যারা আছে সবাই কইতেছে যে আওয়ামী লীগ পাইলেই ধ্বংস করো, আওয়ামী লীগ বলতে কিছু থাকবে না, এরম বলতেছেন না ভাইয়া? তা আপনারা মারতেছেন, এত মারা মারতেছেন, এরপরও দেখেন আমাদের পোলাপাইন কিন্তু আছে, ওরা বাইরে নেই, ওরা আছে, ওরা অসুখ বিসুখে বাপ মার কাছে যাইতে না পারলেও চুরি করে হলে যেতে পারতেছে, সে জায়গায় আপনি কেন যাইতে পারতেছেন না? আপনার কিসের ভয়? এতদিন তো গত 15 বছর তো দেখা গেছে যে আপনি প্রতিদিন একবার টিভির সামনে আইসা শেখ হাসিনার 14 গোষ্ঠী, আওয়ামী লীগের 14 গোষ্ঠী তুইলা খালি গালা গালি বলা বলি আর খালি আপনাদের নির্যাতন করছে কইতেছেন। এখন আপনি এত ভয় পাইতেছেন যে আপনি সরাসরি বলতে পারতেছেন না যে আপনারা কে বাধা দিচ্ছে বা কে কি করছে, নাকি ভাইয়া পলিটিক্স খেলতেছেন যে আপনার মা মইরা যাবে গো, হ্যাঁ মইরা যাক, এরকম আমার মনে হয় যে
মইরা যাক, আর আমি এখান থেকে যাবো না, কমু যে এরা আমারা যাইতে দেয় নাই, আমি জীবন ভয়ে যাইতে পারি নাই। আরে ভাইয়া, সারা বাংলাদেশের প্রতিটা মানুষ আপনাদের ভয়ে ততস্থ, আপনাদের এই মিথ্যা মামলা, আপনাদের হামলা, এগুলার ভয়ে তটস্থ। গত 15 বছর কিন্তু আপনাদের এইরকম অত্যাচার করেন, আপনাদের বাড়িঘর এইভাবে ভাঙে নাই। আপনারা যেভাবে এখন আওয়ামী লীগের বাড়িঘর ভাঙতেছেন, আপনারা যে মব কালচার চালু করছেন, আপনার নেতা সাদেক হোসেন খোকার পুত্র 32 নম্বর যেভাবে ভাঙছে, সেভাবে যদি আমরা যদি দূরভবিষ্যৎ জিয়ার কবর যদি ভাঙা দেয়, কেমন লাগবে ভাইয়া? আর আমি ওই যে বললাম সুশীল না, তার কারণ হচ্ছে যে খালেদা জিয়ার জন্ম তারিখ 4টা, এরপরও উনি এসে 15ই আগস্ট কি পালন করে? ওনার জন্মদিন। শেখ হাসিনার ফাঁসির রায় শুনা উনি শুক্রিয়া আদায় করতে যাইয়া আল্লাহর গজবে উনি চলে গেছে হসপিটালে। আল্লাহর গজব এটা। 21শে আগস্ট বোমা হামলা করে এতগুলো লোক মারার পরে আপনারা কোন যে এগুলো আমরা মারি না, মানে 21শে আগস্ট ঘটে নাই। তো আল্লাহর একটা বিচার আছে, আর সেই বিচারের অবস্থা দেখতেছেন তো। আল্লাহর বিচার আছে, আল্লাহর ইশারা ছাড়া নাকি কোনো গাছের একটা পাতাও নড়ে না। যদি মুসলমান হয়ে থাকে তাইতে বিশ্বাস করবেন। সেই বিচার দেখানোর জন্য, সেই ইশারা দেখানোর জন্যই তো শেখ হাসিনারা বাঁচায় রাখছে আবার আল্লাহ। নাহলে তো আপনাদের যে পরিকল্পনা ছিল শেখ হাসিনা শেখ রেহানারে মাইরা ওইখানে হাড্ডি মাংস থেতলা কইরা, মানে যাতে কবর দেওয়ার জায়গা না থেকে এই ব্যবস্থা করবে, এই জায়গা থেকে আল্লাহ কিন্তু সসম্মানে বাঁচায় নিয়ে গেছে। আর আজকে আপনার কি হলো? এত দুর্দান্ত প্রতাপ আপনাদের, এরপরও আপনারা যাইতে পারতেছেন না। আবার আপনাদেরই বেচা তসলিম খলিল কইতেছে ইলেকশনের আগে, ইলেকশন ডিক্লেয়ার দিলে যাবেন, তার আগে যাবেন না কেন? ইলেকশন ডিক্লেয়ার দিলে কি আপনার নিরাপত্তা ওকে হয়ে যাব? আর ইলেকশন ডিক্লেয়ার না দিলে আপনি এখন গেলে আপনারে ধইরা পাপ আপ করে দিব, এরকম কিছু? মানে যে আপনারা কি ওই মোল্লারা পকাত পকাত করে দিব বলে মনে করতেছেন? আমার যা মনে হয়। তা না হইলে আপনি এইভাবে লিখছেন কেন? আর আপনার এই লেখার পরে আমি আরেকটা জিনিস চিন্তা করলাম, সেটা হচ্ছে যে আমাদের এই যে ডাস্টবিন শফিক, উনিও আবার একটা ছোটোখাটো কিরম জানি বিবৃতি দিচ্ছেন। তো ডাস্টবিন শফিক বা আপনার এরা কেন কইতেছে তারেক ভাইয়া আপনি আসেন ভাইয়া, আমরাই এয়ারপোর্ট থেকে আপনাকে আপনার আম্মার কাছে নিয়ে যাব, সেইখান থেকে আবার আম্মাকে দেখাইয়া আপনাকে আবার ফেরত দিব? নাকি ভাইয়া ইংল্যান্ডের কাগজপত্র বাতিলিয়া যাবে সেই বয়ে আসতেছেন না ভাইয়া? কোনটা ভাইয়া? আসলে কি ভাইয়া আপনি একটু বলবেন ভাইয়া যে আসল কাহিনী কি ভাইয়া? ভাইয়া কেন আপনি যাইতেছেন না ভাইয়া? আমার বড় জানার শখ ভাইয়া। এতদিন তো বলে ফেসিস ছিল এই জন্য যাইতে পারেন নাই ভাইয়া। আপনার ছোট ভাইটা মারা গেল সিঙ্গাপুর, শেখ হাসিনা গেছিল মরা বাড়িতে শোক পালন করতে, ঢুকতে দেন নাই। ওয়ারাজ আজ থেকে কয়েক হাজার কোটি বছর আগে যখন কোনো ধর্মেরও প্রচলন হয়নি, তখনও নাকি একজন মারা গেলে আশপাশের সকলে যাইতো শোক পালন করতে। তেমনি আপনার ভাই যখন সিঙ্গাপুরে চিকিৎসা অবস্থায় মারা গেলেন, তখন আপনারদের বাড়িতে গেলে ঢুকতে দেওয়া হয়নি। সেইটার দোষও কি দেন যে সিঙ্গাপুরে আপনার ভাইরে শেখ হাসিনা মারছে, শেখ হাসিনা যায় কি মানে গলা টিপা মারছে আপনার ভাইরে, মস্কারির জায়গা পান না। তো এখন এই যে গত 16 বছর আপনি প্রতিদিন আয়া এই স্কাইপে হোয়াটসঅ্যাপে আয়া কান্নাকাটি করতেন, রেকর্ডিং ভিডিও দিয়া যে আপনার মাকে ট্রিটমেন্ট দেওয়া হয় না, আপনার মাকে মারি ফেলা হচ্ছে, এই করছে। গত 17 মাস আপনার মা তো কোথাও ছিল না, না? 17 মাস তো মুক্ত বিহঙ্গনের পাখির মতো ছিল। ট্রিটমেন্টটা হয়নি কেন ভাইয়া? গত 15 বছরে এই যে আপনার 2-3 বছর যেটা জেলখানা বলা হয়, এটা তো জেলখানা ছিল না। আপনার মা একদিনের জন্য এই যে আমরা বাকিরা, এই যে এখন আমাদের ছেলে মেয়ে ভাই ব্রাদার বউ বাচ্চা যারা ওই যে জেলে যায়, এদের মতো তো জেলে ছিল না, না? আপনার মারে এদের মতন আপনার ওই যে কেচি ফাইল, আমদানি রপ্তানি এখানে তো রাখা হয়নি। আপনার মা ছিল আওয়ামী লীগের এক নেতারই বিশেষায়িত একটা হসপিটালের মধ্যে, বিশাল কেবিন, চতুর্দিকে সব কিছু আছে, টিভি আছে, ইংলিশ কমোডও ছিল, সব কিছু ছিল, চিকিৎসা নিতেন। এবং সেই হসপিটালে থাকে যেই শেখ হাসিনা গেছে গা 5 তারিখ সন্ধ্যার সময় উঠেই লিপস্টিক লাগাই কি কইছেন, আলহামদুলিল্লাহ উনি গেছেন গা, উনি লগে লগে ভালো হয়ে গেছিলেন। তো গত 17 মাসে কে আপনার এই বিষ দিল? সেনাকুঞ্জে আপনার মারা যে ডাক্তার নিছে, সেই ডাক্তারের জিজ্ঞান না যে কেন নিছে? ডাক্তার ইউনিসের লগে বহাইয়া কি ইঞ্জেকশন দেওয়াইলো যে উনি একেবারে এইভাবে মৃত্যু সজ্জায়? নাকি এডিও নাটক? আপনাদের যে কখন কি করেন এটা তো আমি বুঝি না, কি নাটক নাকি এটা আমি বুঝি না, আমার মাথায় ঢুকে না। তাই আমার খুব জানতে ইচ্ছা, ওই ব্যানার পেজের মতো আমারও জানতে ইচ্ছা যে আপনাদের কে বাধা দিচ্ছে, ওয়াকার না ইনুস?
ওয়াকার কি আপনাকে বলেছে যে এখানে আসলে পকাত পকাত করব, নাকি ইউনুস বলেছে যে আপনাকে পকাত পকাত করে দেওয়া হবে, আপনি আইসেন না? নাকি জমাতে ইসলাম? জমাতে ইসলাম তো আপনাদের মায়ের পেটের ভাই না, সৎ ভাই তো না, আপন ভাই। এরপরে বাকি যেসব দলগুলো আছে সবই তো আপনাদের নাকি। আবার জুলাই আগস্ট ঘটাইছেন নাকি আপনারা। তো এখন ভয় কিসের? দাদা কি জুলাই আগস্টে যে স্নাইপার নামিয়েছিলেন পয়সা দিয়ে, তাদেরই ভয় যে তাদের বাকি পয়সা দেওয়া হয় না, সুতরাং তারা আইলে আপনারা স্নাইপার তারাই গুলি করে ফালা দিবে, এইটাই ভয়। এখন আপনাদের যে অবস্থা, এর 20 ভাগের 1 ভাগ যদি আওয়ামী লীগ এই মুহূর্তে করতে পারে, শেখ হাসিনা এর পরদিনই আসবে। আপনার মতন ডরাইল্লা না, শেখের বেটি আপনার মতো ডরাইল্লা না। তবে আপনি মনে হয় না আর আইতে পারবেন, শেখ হাসিনা ঠিকই আইবে দেখবেন। এই ডিসেম্বরের ভিতরেই শেখ হাসিনা হয়তো আয়া যাবে, কিন্তু আপনি আইতে পারবেন না। আপনার সেই আশা ঈদের পরেই থাকবে। হ্যাঁ, তবে কোন ঈদ কোন বছর এইটা ঠিক নেই। আর ইলেকশন আওয়ামী লীগ ছাড়া এটা আপনাদের জীবনও হবে না, সেই আশা আপনার ঘুরে বালি। গত রাতে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমি কিন্তু এসএমএসটা পেয়ে বিশ্বাস করিনি। আমি সাথে সাথে গুগলে গিয়েছি এবং আমার যে ঢাকায় যে সোর্স আছে এভার কেয়ার হসপিটালে, আমি তাদের সাথে যোগাযোগ করেছি। যদিও তখন বাংলাদেশে বলা যায় শেষ রাত। যেটা আমি জানতে পেরেছি যে ম্যাডামের এই মুহূর্তের অবস্থা খুবই সংকটাপন্ন। তো এই সংকটাপন্ন, আপনারা বুঝতেই পারছেন যে তিনি আইসিইউতে আছেন এবং একজন রোগীর, এটা অস্ট্রেলিয়ায় এসে আমি জেনেছি যে এটা তার প্রাইভেসি, যে তার শারীরিক অবস্থা এক্স্যাক্টলি কীরকম সেটা আমার পাবলিকলি বলা উচিত না। এটা তার প্রাইভেসি, এটা এটা একটা কনফিডেন্সিয়াল বিষয়। শুধু এটুকু বলছি যে আমি সর্বশেষ যে খবরটা পেয়েছি তা হলো ঠিক ভেন্টিলেটর বা লাইফ সাপোর্টে ওঠার আগের মুহূর্ত। অনেকেই বলছেন তিনি লাইফ সাপোর্টে আছেন, লাইফ সাপোর্টটা যার খুলে ফেলার জন্য পরিবারের সম্মতির অপেক্ষায় আছেন। তো সেই জায়গাটায় আমি শেষ যে খবরটা পেয়েছি, এবং আমার উদ্দেশ্য ম্যাডামের স্বাস্থ্যের বর্তমান অবস্থা বলাটা না, বরং তিনি 5 দিন ধরে হাসপাতালে আছেন এবং আমি 4 দিন আগে আমার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম। এটা আমি মনে হয় যে এটা বাংলাদেশের সব ক্লিনিক্যাল ডাক্তারদের এটা শোনা উচিত, এবং যারা অনেক বড় বড় ডাক্তার বাংলাদেশের, যারা ক্লিনিশিয়ান আছে, আপনারা জানেন যে সব বিষয়ে খুব টপ ডাক্তার, এরা কিন্তু ক্লিনিক্যালি বিশ্বমানের, এবং অনেক ক্ষেত্রে তারা যত সীমাবদ্ধতা নিয়ে রোগীদের, বিশেষ করে সরকারি হাসপাতালে চিকিৎসা দেন, সেটা আমরা বিদেশে বসে কল্পনাও করতে পারি না। সেদিক দিয়ে সেটা অবশ্যই প্রশংসনীয়, কিন্তু তারপরেও তাদের প্রতি আমাদের রোগীদের একটা অভিযোগ থাকে, রোগীদের আস্থার অভাব রয়েছে। এবং সেটা আমি কেন আজকে আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে কথা বলছি। বেগম খালেদা জিয়া তার একাধিক অসুখে তিনি ভুগছেন। তার লিভারের সমস্যা আছে, তার কিডনির সমস্যা আছে, তার আর্থ্রাইটিস আছে এবং একাধিক সমস্যা, যে কারণে তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু স্বাভাবিক মানুষের চাইতে দুর্বল। এটাকে আমরা বলি ইমিউনো কম্প্রোমাইজড। সেই অবস্থায় তার লাইফস্টাইল, তার জীবনযাপন, তার চিকিৎসা সব কিছুই কিন্তু খুব স্পেশালি মেনটেইন করা উচিত। তো বেগম খালেদা জিয়াকে যখন 21শে নভেম্বর ক্যান্টনমেন্টের যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে আনা হলো, প্রথমত হলো যে এই অনুষ্ঠান, মানে এখানে কমপক্ষে 2000 লোক থাকে। এই 2000 লোকের মধ্যে কারো নানা রকমের ইনফেকশন থাকতে পারে, বা এটা এটা খুব স্বাভাবিক। তো এরকম একটা 2000 লোকের মানুষের ভিড়ে তাকে আনাটা কি খুব জরুরি ছিল? আমি ধরে নিলাম যে হ্যাঁ, তিনি একটা রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশে একটা পরিবর্তিত রাজনৈতিক সিচুয়েশন আছে, তাকে আনতে হবে। তাহলে তার মেডিকেল টিমের কি এটা দায়িত্ব ছিল না যে তাকে এই জনসমাবেশে আনার জন্য কিভাবে নিরাপদ রাখা যায়? আমি এর আগেও ছবিতে দেখিয়েছি, বা ফেসবুকে একটা ছবি দিয়েছিলাম, যে দেখেন তিনি যে মাস্কটা ব্যবহার করছেন, সেই মাস্কটা যেটা সম্পূর্ণ মুখ ঢেকে রাখার কথা, সেটা থুতনির নিচে। তাহলে তো এই মাস্ক তো ফ্যাশন করার বিষয় না, মাস্ক তো ইট হ্যাজ সাম হেলথ বেনিফিট, না? এটার একটা হেলথ ইমপ্লিকেশনস আছে। তো আপনি আপনি এই মাস্কটা দিয়ে তার এই মুখ, নাক এগুলো ঢেকে রাখবেন, যাতে এই পথে কোনো সংক্রমণ না ঢুকতে পারে, কোনো
ব্যাকটেরিয়া বা কোনো ক্ষতিকর জীবাণু শরীরে প্রবেশ না করতে পারে, কিন্তু তার মুখটা ওপেন করা আছে। এবং ম্যাডাম যে মাস্কটা নামিয়ে রেখেছে, মেডিকেল টিম কি তাকে বলেছিল যে এই মাস্কটা নামানো যাবে না বা এটা মেনটেন করতে হবে? দ্বিতীয়ত হলো যে আপনারা কোভিডেও দেখেছেন যে যাদের এই এই অবস্থায় ম্যাডামের মতো যে ইমিউনো কম্প্রোমাইজড অবস্থা, তাদের তো কাছাকাছি মানুষের আসতে দেওয়ার কথা না, অ্যাটলিস্ট 1 মিটার দূরত্ব তো মেনটেন করার কথা। অথচ আমরা দেখেছি যে ম্যাডামের কাছে আসার একটা মানুষের মধ্যে একটা প্রবণতা, সবাই আসছে, সবাই কুশল বিনিময় করছে, সবাই তাকে মুখ দেখাচ্ছে। ইভেন ডক্টর ইউনূস তার সাথে যে পাশাপাশি বসেছে, ডক্টর ইউনূস 86 ইয়ার্স ওল্ড, তারও শরীরে অনেক অসুখ বিসুখ আছে, কিন্তু তাকে ঠিকঠাক রাখা হয়। কিন্তু এই যে তাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া হলো, জেনারেল ওয়াকার তার খুব কাছে যে দুবার স্যালুটও দিলেন, এবং তখন আপনি দেখছেন চারিপাশে গাড়িতে ওঠার সময় কি পরিমাণ লোক। এই এই যে ম্যাডামকে সেফ রাখা, সেখানে নিয়ে প্রথমত হলো যে সেখানে যাওয়া খুব জরুরি ছিল কিনা আই ডাউট। দ্বিতীয়ত যাওয়ার পরে তার যে হেলথ প্রিকশনস, তার যে মাস্ক এবং অন্য বিষয়গুলো সেটা মেনটেন করা হয়নি, সেটা একদম এভিডেন্ট। তৃতীয় হলো তার থেকে অন্য মানুষের দূরত্ব যেটা বজায় রাখার কথা, সে ব্যাপারেও কারো কোনো ভ্রুক্ষেপ লক্ষ্য করিনি। আজকে ম্যাডামের তো এই অন্তত এই সশস্ত্র বাহিনী দিবসের পরে তার হৃৎপিণ্ডে এবং ফুসফুসে যে সংক্রমণটা হয়েছে, সেটা আমি ধারণা করি সেটা এই জনসমাবেশ থেকেই হচ্ছে। এটি তো হওয়ার কথা ছিল না যদি প্রিকশন নেওয়া হতো। মেডিকেল টিম এই দায়িত্বটা এড়াতে পারেন না। আমি যে কথা বলছি, আমার আমার কিন্তু উদ্দেশ্য মেডিকেল টিমকে ব্লেম করা না। আমার উদ্দেশ্য হলো, আমার কষ্টের জায়গা থেকে বলছি, এটা আমি আজ থেকে আরো 18 বছর আগে থেকে আমি এটা বলার চেষ্টা করে আসছি বাংলাদেশের চিকিৎসা সমাজের কাছে, যে শুধুমাত্র প্রেসক্রিপশন এবং হসপিটাল নির্ভর শ্রেষ্ঠত্ব দিয়ে লাভ নেই। আমাদের আরো বেশি মনোযোগী হওয়া উচিত যে কিভাবে প্রিভেন্ট করা যায়, কিভাবে ঠেকানো যায়। যেমন ম্যাডামের এটা, আই বিলিভ যে এটা একটা প্রিভেন্টেবল কন্ডিশন ছিল, কিন্তু ম্যাডামের বয়স 80, তার অনেকগুলো অসুখ বিসুখ আছে। সেই এরকম একটা 80 বছরের মানুষের, যার শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, তার যদি ফুসফুস এবং হৃৎপিণ্ডে একসাথে সংক্রমণ হয়, তার কিন্তু জীবনের ঝুঁকি অনেক বেশি, এবং উই নিড এ মিরাকল টু ব্রিং হার ব্যাক। এখন দেখলাম যে তাকে সিঙ্গাপুরে নেওয়ার অনেকেই কথা বলছেন। অনেকে আবার বলছেন তার পুত্র লন্ডনে থাকেন, তারেক রহমান, কেমন ছেলে যে মায়ের এই অসুস্থতায় তিনি আসতেছেন না। এটা নিয়ে আমি আসলে আমার মন্তব্য করাটা ঠিক না, কারণ এক একজনের এক এক অবস্থা থাকে। মানে যারা প্রবাসে থাকেন, কিন্তু যেহেতু তারেক রহমান একজন রাজনীতিবিদ, সেহেতু তিনি আমাদের মতো সাধারণ মানুষ না। তার একটা, তার কাছে তার কর্মীদের একটা প্রত্যাশা থাকে, দেশের মানুষের একটা প্রত্যাশা থাকে। তো সেই জায়গা থেকে তারেক রহমান যে এখনো বাংলাদেশে মায়ের কাছে আসেননি, এবং তিনি তো সব রকমের মামলা থেকে মুক্ত। তিনি তো এখন তার কোনো মাথার উপরে কোনো শাস্তি নেই, তিনি কেন আসতেছেন না এই প্রশ্ন কিন্তু আমরা না তুললেও মানুষের মুখ বন্ধ রাখা যাবে না, এবং মানুষ এই প্রশ্ন তুলছে। এবং এই প্রশ্নটি, আমি জানি না এখন যদি তাকে, বেগম খালেদা জিয়াকে সিঙ্গাপুর নেওয়া হয় এবং তিনি যদি সিঙ্গাপুরে আসেন, সেটা একটা বিষয় হতে পারে, কিন্তু কেন তারেক রহমান মায়ের এই অসুস্থতায় বাংলাদেশে এখনো এসে পৌঁছাননি, যেখানে মায়ের অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। এবং আপনারা মিডিয়ায় দেখেছেন বিএনপির নেতৃবৃন্দও কিন্তু বলছে যে মানে তার লাইফটা এখন খুবই ক্রুশিয়াল, এবং যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। আমরা দোয়া করি, সভাপতি তিনি আমাদের একজন জাতীয় নেত্রী, আমরা দোয়া করি, কিন্তু এই যে মেডিকেল টিমের অবহেলা, একজন বা জনস্বাস্থ্য বিশেষজ্ঞ হিসেবে আমার এটা মেনে নিতে কষ্ট হচ্ছে। রাজনৈতিকভাবে আমার যে অবস্থানই হোক, একজন চিকিৎসক হিসেবে আমি আমার চোখের সামনে দেখছি যে মেডিকেল টিমের অবহেলায় কি করে একজন মানুষ আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। বাংলাদেশের একজন মানুষ হিসেবে সবাই যখন প্রশ্ন করছে তারেক রহমান কেন বাংলাদেশে আসছে না, সেই প্রশ্নটিকে আমি গুরুত্বের সাথেই নেই। আমি জানি না তারেক রহমান এটা কিভাবে, অনেকেই কিন্তু নানান কথা বলছেন যে মার এই অবস্থায় যে ছেলে আসে না,
তাকে নিয়ে অনেক রকমের আপত্তিকর কথা বলছে। সেই কথাগুলো আমি আপনাদের সামনে স্ক্রিনে আনছি না, বাট দিজ আর ফ্যাক্টস, দিজ আর বিং ডিসকাসড, অ্যান্ড দেখা যাক কি হয়। আমার কাছে অনেকেই জানতে চেয়েছিলেন ম্যাডামের অবস্থা, তাই মনে হলো যে আপনাদের সামনে আমি যতটুকু জানি এবং একজন চিকিৎসক হিসেবেই বলছি, এর সাথে কোনো রাজনৈতিক কোনো বিষয় না মেশালেই আমি খুশি হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।